এই শর্তগুলো না মানতে পারে তাইলে আসলে কি হবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আর বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সেটা বাংলাদেশী যেসব এজেন্সিগুলো আছে তাদেরকে যে শর্তগুলো প্রেরণ করেছে এই শর্ত না মানলে আসলে কি ক্ষতি হতে পারে এজেন্সিদের, এবং এই শর্তগুলোর জন্যে মালয়েশিয়াতে আসতে আগ্রহী প্রবাসীদের আসলে কি কি সুযোগ সুবিধা বা কি কি প্রভাব পড়তে পারে, এবং এই শর্তগুলো যদি না মানে তাহলে কি কলিং ভিসা কি নতুন করে কি খুলবে না, বা খোলার কি কোনো সম্ভাবনা কি থাকবে না। তো সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো, এবং মালয়েশিয়ার লেটেস্ট যে আপডেটটা আছে সেই আপডেটটা নিয়েও আপনাদের সাথে কথা হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো বেশ, চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বেশ, আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু মালয়েশিয়ান হাই কমিশন এবং মালয়েশিয়ান মানব সম্পদ মন্ত্রী তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা চিঠি কিন্তু তারা পাঠাইছে। এই চিঠিটা কিন্তু তারা পাঠাইছে হচ্ছে বাংলাদেশের যে সকল এজেন্সি আছে, অর্থাৎ যারা হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশের এজেন্সিরা যারা আসলে কর্মী পাঠায় তাদের উদ্দেশ্য করে আসলে চিঠিটা কিন্তু মন্ত্রণালয়ে কিন্তু পাঠাইছে, বাংলাদেশে কিন্তু পাঠাইছে। তো এই চিঠিতে আপনারা হয়তো স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে শর্ত 10টা। 10টা শর্তের ভিতরে কিন্তু 2টা শর্ত কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু দূরে দিয়েছে, খুবই কঠিন একটা শর্ত। সেই শর্তটার ভিতরে ১ম নম্বরে যে শর্তটা আছে সেই শর্তটা হচ্ছে একজন এজেন্সি ন্যূনতম তার লাইসেন্স প্রাপ্তির পর থেকে নিম্নতম ৫ বছরের ভিতরে ৩,০০০-এর বেশি কর্মী পাঠানোর অভিজ্ঞতা তার থাকতে হবে। এক কথায় এখানে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশের যে সকল এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী পাঠায় বা অন্যান্য দেশেও যারা কর্মী পাঠিয়ে থাকে, তাদের ভিতরে যেসব এজেন্সিগুলার আপনার যেই এজেন্সির খোলার যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা সরকার থেকে পাওয়ার পরবর্তী ৫ বছরে বিদেশে অর্থাৎ মালয়েশিয়া হোক বা অন্যান্য যে কোনো কান্ট্রিতে তাদেরকে নিম্নতম ৩,০০০ কর্মী পাঠানোর কিন্তু অভিজ্ঞতা কিন্তু তাদের কিন্তু থাকা লাগবে। এটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু উল্লেখ করে দিয়েছেন। এবং ২য় নম্বর যে শর্তটা দিয়েছে সেটা কিন্তু আরো কঠিন। সেটা হচ্ছে যে একজন এজেন্সির ন্যূনতম তার যে এজেন্সি যে অফিসটা হবে বা যেখানে মেডিকেল করাবে বা যাবতীয় কার্যক্রম যেখানে করাবে, সেখানে অন্তত তার অফিসটা অন্তত ১০,০০০ স্কোয়ার ফিট বা ১০,০০০ বর্গ ফুটের একটা অফিস কিন্তু তার থাকা লাগবে। যাতে সেই অফিসের ভিতরে যাতে কর্মীরা যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক তারা যাতে যায়, সেখানে যাওয়ার পরে সম্পূর্ণ কাজ দ্বারা সঠিকভাবে এক জায়গাতে যাতে করতে পারে, এমন কিন্তু একটা প্রশস্ত জায়গা কিন্তু তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এই ২টা হচ্ছে মালয়েশিয়া থেকে যে সবচেয়ে বড় ২টা শর্ত দিয়েছে মালয়েশিয়া, সেই ২টা শর্ত। এবং আনুষঙ্গিক আরো ৮টা শর্ত আছে। তার ভিতরে একটা শর্ত আছে যে মালয়েশিয়াতে যে সকল এজেন্সিরা কর্মী মালয়েশিয়াতে পাঠাবে তাদের অবশ্যই অন্যান্য দেশে কর্মী পাঠানোর অবশ্যই তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু থাকা লাগবে। মানে মনে করেন যে আমি একটা এজেন্সি খুলেছি বা বিপুল নামের একটা এজেন্সি, সে মালয়েশিয়া হোক বা দুবাই, কাতার, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে কর্মী পাঠিয়ে থাকে। এখন আমার এই এজেন্সি যেসব দেশগুলোতে বা যেসব কোম্পানিতে লোকগুলো পাঠাচ্ছে সেই কোম্পানির প্রশংসাপত্র কিন্তু আমার কাছে থাকতে হবে। এই সকল কাগজপত্র এবং এই সকল নথি, সকল তথ্য মালয়েশিয়াতে কিন্তু সাবমিট করার জন্য কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু কড়াকড়িভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া এই শর্তগুলো আসলে মালয়েশিয়া কেন দিল, বা বাংলাদেশের যেসব এজেন্সিগুলো আছে তারা কি এই শর্তগুলো আসলে মানতে পারবে নাকি, বা যদি কোনো কারণবশত এজেন্সিরা যদি এই শর্তগুলো না মানতে পারে তাইলে আসলে কি হবে। তো সেটা নিয়ে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। তো ১ম কথা হচ্ছে যে বাংলাদেশে যেসব রিক্রুটিং এজেন্সি গুলো আছে তারা কিন্তু ছোট পরিসরে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু রিক্রুটিং এজেন্সি প্রায় কিন্তু ২-১ হাজারের উপরে, প্রায় আমার জানা মতে ২,০০০-এর উপরে কিন্তু রিক্রুটিং এজেন্সি কিন্তু আছে, ছোট বড় মিলায়। এখন যে সকল বেসরকারি যেসব এজেন্সি গুলো আছে তারা কিন্তু ছোট, অনেকটাই ছোট। অনেকটা দেখা যাচ্ছে ১,০০০ স্কোয়ার ফিট বা ১৫০০ স্কোয়ার ফিট এমন অফিস নিয়েই কিন্তু তারা আসলে কার্যক্রম কিন্তু করে থাকে বা ভিসা প্রসেসিং কিন্তু তারা আসলে করে থাকে। আর মালয়েশিয়ান সরকার যে শর্তগুলা দিয়েছে এই শর্তগুলা কিন্তু বাংলাদেশের যেসব এজেন্সিগুলো আছে তারা কিন্তু মানতে কিন্তু অনিচ্ছুক। কারণ এই শর্তগুলা যদি বাংলাদেশের এজেন্সিগুলাকে যদি মানতে হয় তাহলে কিন্তু যে ২,০০০ এজেন্সি আছে এর ভিতর কিন্তু 95% এজেন্সি কিন্তু বাতিল হবে। আর এর ভিতরে একটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কর্মী পাঠানো নিয়ে গত ২০২৩ সালের কলিং ভিসাতে যে সকল ঝামেলাগুলা হইছে,
সেই ঝামেলার কারণে আপনারা সবাই অবগত আছেন যে অনেক এজেন্সি কিন্তু আছে যারা আসলে পাসপোর্ট বই জমা নিয়েছে, সাব এজেন্ট ভাবে তারা কাজ করেছে, বড় এজেন্ট কাজ পাচ্ছে, সেখান থেকে তারা সাব হয়ে তারা কিন্তু কর্মীদের মেডিকেল বা আনুষঙ্গিক যেসব কার্যক্রমগুলো আছে সেসব কার্যক্রমগুলো কিন্তু করাইছে। আর এই করানোর পেছনে কিন্তু অনেক প্রবাসী কিন্তু 2023 সালে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আসতে পারছিল না। এই কারণেই হয়তোবা মালয়েশিয়ান সরকারের কিন্তু এমন কিন্তু পদক্ষেপ। এবং সাম্প্রতিক সময়ে এটাও কিন্তু দেখা যাচ্ছে যে শুধু যে মালয়েশিয়ার জন্য এই 10টা শর্ত বাংলাদেশের জন্য দিয়েছে এমনটা কিন্তু না। এই মালয়েশিয়ান সরকার কিন্তু এমন শর্ত কিন্তু নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, ফিলিপাইন এই সকল দেশেই কিন্তু এই একই শর্তই কিন্তু তারা জুড়ে দিয়েছে। এবং আপনারা সবাই জানেন যে নেপাল কিন্তু একটা মালয়েশিয়ার কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা শ্রম বাজার। মালয়েশিয়াতে যতগুলা সিকিউরিটি গার্ডের যেসব চাকরিগুলো আছে বা যেসব কাজগুলো আছে সেগুলো কিন্তু নেপালের কর্মীরাই কিন্তু করে থাকে। এবং নেপালকে এই শর্ত দেওয়ার পেছনে কিন্তু নেপালও কিন্তু এই শর্তগুলো কিন্তু মানতে পারছে না। এবার আসা যাক আসলে দ্বিতীয় ব্যাপার, সেটা হচ্ছে যে মালয়েশিয়া যে সব শর্তগুলা বাংলাদেশিদের জন্য দিয়েছে, বাংলাদেশের এজেন্সিদের রিক্রুটিং এজেন্সি গুলাকে দিয়েছে, এই শর্তগুলা যদি তারা না মানতে পারে পরবর্তীতে কলিং ভিসা কি খুলবে নাকি, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শর্তগুলা দিয়েছে এই শর্ত থেকে মালয়েশিয়াতে আসবে তাদের উপরে আসলে কি প্রভাবটা পড়বে। তো প্রথমে আসা যাক হচ্ছে মালয়েশিয়াতে কর্মী যারা আসবে এই শর্তগুলা নিয়ে তাদের উপরে আসলে কি ইফেক্টটা পড়বে। এখন মনে করেন যে এই শর্তগুলো যখন এজেন্সি গুলো বা রিক্রুটিং এজেন্সি গুলো যদি মেনে নেয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে কর্মীদের, সাধারণ কর্মীদের। তার কারণ হচ্ছে আপনি প্রতারিত হবেন না, আপনি এক জায়গাতে সকল কার্যক্রম ঠিক করতে পারবেন। এবং আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আসতে হলে কিন্তু এক জায়গায় মেডিকেল করা লাগে, এক জায়গায় অফিস, আর এক জায়গায় ভিসা, আর এক জায়গায় টিকিট দেয়, এমন কিন্তু সমস্যা হয়। এখন এই যে শর্তগুলা দিয়েছে এই শর্তগুলোর কারণে যেসব সাব এজেন্ট বাংলাদেশে যেসব সাব এজেন্ট আছে তারা কিন্তু এই সুযোগটা কিন্তু আর ব্যবহার করতে পারবে না, বা পাসপোর্ট নিয়ে কিন্তু মালয়েশিয়াতে কর্মী কিন্তু তারা ফাটাইতে পারবে না। এই কারণে কিন্তু আপনারা যারা বাংলাদেশে যারা মালয়েশিয়াতে আসতে যারা আগ্রহী তারা কিন্তু প্রতারিত হবেন না, এবং সঠিক এজেন্সির কাছে আপনাদের পাসপোর্টটাও যাবে এবং আপনার সঠিক কোম্পানিতে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আসবে। আপনারা সবাই জানেন যে গত 23 সালের কলিং ভিসাতে কিন্তু লাখ লাখ কর্মী কিন্তু মালয়েশিয়াতে এসে কিন্তু প্রতারিত হয়েছিল, বা তারা যে কোম্পানিতে আসছিল সেই কোম্পানির কিন্তু কাজ ছিল না। সেটার কারণে এবং সকল কিছু দিক বিবেচনা করে কিন্তু মালয়েশিয়ান সরকারের কিন্তু এমনটা পদক্ষেপ। আর এই শর্তগুলো মেনে যদি মালয়েশিয়াতে নতুন করে 2025 সালে কর্মী যদি মালয়েশিয়াতে আসে তাহলে কিন্তু কর্মীদের সবচেয়ে বেশি ভালো হবে। তো এখন আলোচনা করা যাক আসলে এই শর্তগুলো যদি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলো যদি না মানতে পারে তাহলে কি কলিং ভিসা কি থমকে যাবে, ও কলিং ভিসা কি আর খুলবে না। তো সেটা হচ্ছে এখন মালয়েশিয়ান সরকার কিন্তু এই চিঠি দিয়েছে বাংলাদেশকে এবং নেপালকে, পাকিস্তানকে, ইন্ডিয়াকে, সকল দেশে কিন্তু দিয়েছে। এক কথায় মালয়েশিয়াতে যে সকল সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল কান্ট্রিতে কিন্তু তারা এই শর্ত কিন্তু একই শর্ত কিন্তু দিয়েছে। এখন তাদের এই ব্যাপারে যে এই শর্তগুলো মানলে কলিং খুলবে কি খুলবে না এই ব্যাপারে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ডিক্লেয়ার করে নাই, বা এই চিঠির সাথে কিন্তু তারা কোনো মন্তব্য করে নাই। তারা জাস্ট এই চিঠিটা দিয়েছে এবং 31শে ডিসেম্বরের ভিতরে এই চিঠি অনুযায়ী যেসব রিক্রুটিং এজেন্সি গুলো আছে তাদের তথ্য মালয়েশিয়াতে সাবমিট করার জন্য কিন্তু বলা হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এইগুলা যদি না মানতে পারে যদি, তাইলে মালয়েশিয়া পরবর্তীতে কি পদক্ষেপ নেবে। এখনো কিন্তু বলা যাচ্ছে না যে আসলে এই শর্তগুলো না মানলে কি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কি খুলবে না, এটা এখনো কিন্তু বলা যাচ্ছে না। এই ছিল মালয়েশিয়ার কলিং ভিসা রিলেটিভ আপডেট এবং মালয়েশিয়াতে রিক্রুটিং এজেন্সির যেসব শর্তগুলো দিয়েছে বিস্তারিত আলোচনা। তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এই শর্তগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী যদি কোনো আপডেট যদি মালয়েশিয়ার আসে তো অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।